আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনকল্যাণ পিএইচসি ফাউন্ডেশন থেকে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন নীরব আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যান্টিবায়োটিক লেসন সিরিজের পার্ট 1 বেসিক ব্যাকটেরিওলজি। এই ভিডিওগুলোর মাধ্যমে অ্যান্টিবায়োটিক লেসন অবধি যাওয়া পর্যন্ত ব্যাকটেরিয়া সম্পর্কে যে বিষয়গুলো একেবারেই না জানলেই নয়, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে একাডেমিক মডিউলে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই লেসন সিরিজটা আরও অধিকতর সহজ করে তুলে ধরার স্বার্থে প্রতিটি লেসন আমরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ল্যাপটপ স্ক্রিনে সাজিয়েছি। আশা করছি ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সহ অন্যান্য আন্ডার গ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্ট আপনারা যারা আছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জনকল্যাণ পিএইচসি ফাউন্ডেশনের পাশেই থাকুন অ্যান্ড কিপ লার্নিং উইথ আস। তো চলুন কথা আর না বাড়িয়ে ল্যাপটপ স্ক্রিনে গিয়ে সরাসরি পড়াশোনা শুরু করে দিই। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের এই অ্যান্টিবায়োটিক লেসন সিরিজটি। আজকে এই ধারাবাহিক আলোচনার পার্ট 1-এর সূচনা হতে যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা ইতিপূর্বেই জানেন, বেসিক ব্যাকটেরিওলজি, a basic knowledge about bacteria which will help us to understand the further lessons of antibiotics, bacterial infections and their management. আমরা এই পার্ট 1-এর পরে পার্ট 2, 3, 4 অ্যান্ড অ্যাজ পার অ্যাজ নিড যেই টপিকসগুলো, যেই লেসনগুলো নিয়ে আলোচনা করব, সেই লেসনগুলো বোঝার জন্য এই বেসিক ব্যাকটেরিওলজি সম্পর্কে মিনিমাম নলেজ গ্যাদার করাটা অত্যাবশ্যকীয়। অ্যান্ড দ্যাটস ওয়াই এই বেসিক ব্যাকটেরিওলজিকে আমরা পার্ট 1-এ অন্তর্ভুক্ত করেছি। আলোচনার শুরুতেই কিছু রাফ ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি জানেন ব্যাকটেরিয়ার পরিধি, পরিসর এবং পরিমাণ সম্পর্কে? হয়তো অনেকেই জেনে থাকবেন, আবার কেউ কেউ নাও জানতে পারেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই তথ্যগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া সম্পর্কে কিছুটা হলেও ধারণা স্পষ্ট করার চেষ্টা করব। মাত্র 1 গ্রাম মাটিতে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি এবং 1 ফোঁটা পানিতে প্রায় 1 লাখ বা 1 লক্ষেরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। পৃথিবীর সমস্ত ব্যাকটেরিয়ার টোটাল বায়োম্যাস এবং সমস্ত অ্যানিমেল এবং প্ল্যান্টসের টোটাল বায়োম্যাসের থেকেও অনেক বেশি। পর্বতশৃঙ্গের সর্বোচ্চ উচ্চতা থেকে শুরু করে সমুদ্রের গভীরতম স্থান পর্যন্ত আপনি সর্বত্রই ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করবেন। অর্থাৎ পৃথিবীতে এই ব্যাকটেরিয়ার রয়েছে সর্বত্র সমান রাজত্ব। প্রতিটি প্ল্যান্টস এবং অ্যানিমেলসের শরীরেও আপনি ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। প্রকৃতিতে সায়ানোব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। আপনি শুনলে অবাক হবেন, এই সায়ানোব্যাকটেরিয়া আমাদের বায়ুমণ্ডলের প্রায় 80 to 85% অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এবং বায়ুমণ্ডলের ওজোন স্তর তৈরিতেও এই সায়ানোব্যাকটেরিয়ার রয়েছে বিশেষ ভূমিকা, যা আমাদেরকে সূর্যের আলট্রাভায়োলেট বা ইউভি রে থেকে প্রোটেকশন দিচ্ছে। কোনো একটা লিভিং অ্যানিমেলস যখন মারা যায়, সেই ডেড বডিটাকে পারমেন্টেশন বা পচানোর জন্য ব্যাকটেরিয়ার রয়েছে বিশেষ ভূমিকা। এভাবেই নানান পন্থা, নানান উপায়ে এনভায়রনমেন্টাল ব্যালেন্স বা পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়া। এছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের খাবার দাবারেও ব্যাকটেরিয়া রয়েছে যথেষ্ট পজিটিভ ইফেক্ট। যেমন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দই পরিণত করে এবং প্রোবায়োটিক আমরা অনেকেই সাপ্লিমেন্টস হিসেবে নেয়। এই প্রোবায়োটিক্সটা কমপ্লেক্স মলিকিউলসকে সিম্পল মলিকিউলসে ভেঙে ফেলে, যার ফলশ্রুতিতে আমাদের ইন্টেস্টাইন বা আমাদের হিউম্যান বডি সেটাকে প্রপারলি অ্যাবজর্ব করতে পারে। এছাড়াও আমাদের হিউম্যান বডিতে কিছু নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আগে থেকেই থাকে, যেগুলোকে নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন হিউম্যান বডি বলে। সেই ব্যাকটেরিয়াগুলো কি কি? যেমন স্ট্রেপ্টোককাস, স্টেফাইলোককাস, ক্ল্যাপসিয়ালাস, সিউডোমোনাস, ইকোলাই বা ইশেরাচিয়া কোলাই। এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো প্রকৃতগতভাবেই আমাদের শরীরে আগে থেকেই থাকে, যেগুলো জেনারেলি কোনো রোগ সৃষ্টি করে না। তো কোন কোন রিজিয়নে থাকে, কোথায় কোথায় থাকে, সেগুলো বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্টের আপার মিউকোসাতে থাকে, তারপর ইন্টেস্টাইনে থাকতে পারে, ইন্টেস্টাইনে থাকে, স্কিনে থাকে। তো এই লোকেশনসগুলোতে থাকে। এখন এই যে ব্যাকটেরিয়াগুলো নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তারা রোগ সৃষ্টি করে না। এখন এই রোগ সৃষ্টি করে না ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে উপকারটা করছে কি, অ্যাডভান্টেজটা কি আসতেছে? আমাদের অ্যাডভান্টেজ, এই ব্যাকটেরিয়াগুলো থাকার কারণে আমাদের শরীরে যে অ্যাডভান্টেজগুলো আসতেছে, এটার সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমে এই ব্যাকটেরিয়াগুলো কোনো না কোনোভাবে প্রোটেক্টিভ মেকানিজমে কাজ করছে, আমাদের বডিকে সুরক্ষা দিচ্ছে। মানে প্রোটেক্টিভ মেকানিজমের পার্ট হিসেবে এই ব্যাকটেরিয়া কাজ করছে। এবং ভাইটামিন কে এবং ভাইটামিন ভি প্রোডাকশনে, সিনথেসিসে এই
ব্যাকটেরিয়া রয়েছে বিশেষ ভূমিকা। আর ডিসঅ্যাডভান্টেজটা আসলে কি, অপকারিতাটা আসলে কি, কখন অপকারিতা বা ডিসঅ্যাডভান্টেজের সৃষ্টি হয়? যখন এক রিজিয়নের ব্যাকটেরিয়া অন্য রিজনে চলে যায়, যেমন ধরেন ইন্টেস্টাইনে থাকে ইকোলাই, এই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াটা কোনোভাবে যদি ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে তখন হয়ে যায় প্যাথোজেনেসিস করে, তখন রোগ সৃষ্টি করে, তখন হয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তখন ইউটিআই করে। তো এখন এইভাবেই আমাদের ডিসঅ্যাডভান্টেজ করছে। আবার কিছু ফ্যাক্টর আছে যেগুলো যদি উপস্থিত থাকে, যেমন লো ইমিউনিটি, কারো যদি কম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, কারো যদি কোমরবিড ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকে, তো এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে এরা সুযোগ পেলে, অপরচুনিটি পেলে তারা রোগ সৃষ্টি করে, প্যাথোজেনেসিস করে। তো এইটা নিয়ে আমরা পার্ট 3-তে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এবার চলে আসি ডেফিনেশন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শব্দটা যদি আমরা লিটারালি বা শাব্দিকভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে প্রথমেই চলে আসে ব্যাকটেরিয়া শব্দের অর্থটা কি। ব্যাকটেরিয়া শব্দের অর্থ দাঁড়াচ্ছে লিটল রড শেপ স্ট্রাকচার। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াটা একটা ক্ষুদ্র দণ্ডাকৃতির একটা শেপ। আর এছাড়া সর্বপ্রথম যিনি ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন, তিনি আন্ডার মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপে সর্বপ্রথম যখন ব্যাকটেরিয়া দেখতে পান, তখন তিনি একদম লিটল রড কিংবা ক্ষুদ্র দণ্ডাকৃতির শেপের একটা বস্তুকে বা একটা জীবাণুকে তিনি শনাক্ত করেন। তো সেই অনুযায়ী তিনি এই জীবাণুটার নামকরণ করেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শব্দটা একটা ফ্লুরাল ফর্ম, ব্যাকটেরিয়া শব্দটা ফ্লুরাল ফর্ম, আর ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম। অনেকে অর্ডিনারি স্পিচে বলে থাকে ব্যাকটেরিয়াস, মানে ব্যাকটেরিয়া ফ্লুরাল ফর্মটাকে অনেকে ব্যাকটেরিয়াস হিসেবে উল্লেখ করে। তো এটাতে কোনো সমস্যা নেই, তবে বুকিশ নলেজ আমাদের যেটা শিক্ষা দিচ্ছে, ব্যাকটেরিয়া শব্দটা ফ্লুরাল এবং ব্যাকটেরিয়াম শব্দটা ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম, এইটা আমরা শিখব। এবার আসি ব্যাকটেরিয়ার সংজ্ঞা বা ডেফিনিশনে। ব্যাকটেরিয়ার সিম্পল মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অর্গানিজম। ব্যাকটেরিয়ার সিম্পল, ব্যাকটেরিয়াটা সরল। মাইক্রোস্কোপিক মিন্স এটা খালি চোখে দেখা যায় না, আন্ডার মাইক্রোস্কোপে দেখতে হয়। ইউনিসেলুলার অর্গানিজম মিন্স হচ্ছে এটা এককোষী একটা জীবাণু। যেহেতু একটা মাত্র কোষ দ্বারা ব্যাকটেরিয়ার শরীর গঠিত, এর জন্য এটাকে বলা হচ্ছে সিম্পল বা সরল। হ্যাভিং প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, তাদের আদি নিউক্লিয়াস থাকে। মাল্টিপ্লাই বাই বাইনারি ফিশন, তারা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এবং হ্যাভ ওন মেটাবলিক অ্যাক্টিভিটি, তাদের নিজস্ব বিপাক ক্রিয়া রয়েছে। তো এখন এই তিনটা বিষয় এখানে জানাটা খুব ইম্পর্টেন্ট। প্রোক্যারিওটিক নিউক্লিয়াস কি, বাইনারি ফিশন কি, মেটাবলিক অ্যাক্টিভিটি কি, এই তিনটা বিষয় আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রোক্যারিওটিক নিউক্লিয়াস পরের স্লাইডে দেখাচ্ছি। এখন আসি বাইনারি ফিশন নিয়ে কথা বলি। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে অযৌন জনন কিংবা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের শ্রেণীবিভাগে বিভাজন কিংবা ফিশন পড়েছি। এই ফিশনের শ্রেণীবিভাগের ভিতরে আবার তিন ধরনের ফিশন হয়, তিন মাধ্যমে হয়ে থাকে। একটা বাইনারি ফিশন, দ্বিবিভাজন প্রক্রিয়া, একটা হচ্ছে মাল্টিপল ফিশন বা বহু বিভাজন প্রক্রিয়া, আরটা হচ্ছে প্লাজমোটমি, এটা উচ্চ মাধ্যমিকে পড়ানো হয়। তো আমরা এখানে এই ক্ষেত্রে শুধু এইটুকু জানলেই চলবে, এই ব্যাকটেরিয়া বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এবং সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, অ্যান্ড দেন আসতেছে মেটাবলিক অ্যাক্টিভিটি। মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে তাদের বিপাকীয় কার্যক্রম সম্পূর্ণ হয়। মেটাবলিক অ্যাক্টিভিটি আছে তাদের শরীরকে, তাদের সেলকে মেনটেনেন্স করার জন্য, সেল বিল্ড করার জন্য এনার্জি প্রয়োজন হয় এবং এনার্জি সোর্স হিসেবে তারা বিভিন্ন ধরনের উৎসকে ব্যবহার করে থাকে, যেমন সানলাইট থেকে তারা এনার্জি নেয়, দেন অর্গানিক এবং ইনঅর্গানিক ফুড সোর্স থেকে তারা এনার্জি নিয়ে থাকে এবং সেই এনার্জিটাকে নিয়ে তারা এটাকে ইউটিলাইজ করে বডি মেনটেনেন্স এবং বডি বিল্ডিংয়ে কাজে লাগায়। সেটার আবার মানে মেটাবলিজম বা বিপাক হয়, দেন এলিমিনেশন হয়। এই ধরনের কার্যক্রমগুলো তাদের শরীরে সংঘটিত হয়। এবার আসি আমরা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস কি, আদি নিউক্লিয়াস কি, এই বিষয়টা দেখি। এবং আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মেডিকেল সায়েন্সের অ্যানাটমি সাবজেক্টে অলরেডি পড়ে এসেছি যে সেল কিংবা কোষের স্ট্রাকচার বা গঠনটা কেমন হয় সেটা সম্পর্কে আমরা অলরেডি জানি। তো এখন আমরা যদি সিম্পলি একটা সেলের কথা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় কি আসবে? আমাদের মাথায় আসবে একটা সাইটোপ্লাজমের ভিতরে একটা রাউন্ড শেপের নিউক্লিয়াস থাকে, এটা আবার সুন্দর করে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সারাউন্ডেড থাকে এবং সাইটোপ্লাজম থেকে সেটা সেপারেটেড থাকে। তো এই বিষয়টা যদি উদাহরণ দিতে চাই আমি, একটা আদর্শ উদাহরণ হতে পারে ডিম। তো আমরা যদি একটা ডিমের সাথে একটা ডিমকে যদি একটা সেল ধরি, একটা কোষ ধরি, তাহলে ডিমের কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস। তো
তো ডিমটা ভাঙার পর আপনারা দেখবেন যে কুসুমটা কিন্তু সাদা অংশ কিংবা প্রোটিন থেকে আলাদা হয়ে থাকে। তো এখানে যেরকম ডিমের কুসুমটা প্রোটিনের সাথে মিক্স হচ্ছে না, ইয়েটা আলাদা হয়ে থাকতেছে, যখন আমরা হাত দিয়ে ভেঙে মিক্স করি তখনই কেবল মিক্স হয়। ঠিক তেমনি নর্মালি একটা সেলের নিউক্লিয়াস থাকে এরকম সেপারেটেড, হ্যাঁ, সারাউন্ডেড, একটা সেপারেটেড। এই ধরনের সেলকে বলা হয় ইউক্যারিওটিক নিউক্লিয়াস, এই ধরনের নিউক্লিয়াসকে। এটা আবার অন্য বিষয়। তো যাই হোক, তো মজার বিষয় হচ্ছে যে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকার কথা, তো এই প্রোক্যারিওটিক নিউক্লিয়াসে এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম হচ্ছে অ্যাবসেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন, তাদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাবসেন্স অফ নিউক্লিওলাস অ্যান্ড আদার নিউক্লিয়ার কন্টেন্টস, যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস বা আদার্স যে নিউক্লিয়ার কন্টেন্টসগুলো থাকার কথা, সেই নিউক্লিয়ার কন্টেন্টসগুলো থাকে না। শুধুমাত্র নিউক্লিয়ার রেটিকুলাম কিংবা ক্রোমাটিন রেটিকুলাম নামে একটা পদার্থ থাকে, একটা অর্গানেলস থাকে। সেই অর্গানেলকে আবার ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম এগুলা পরবর্তীতে কনভার্ট হয়ে ক্রোমোজোম হয়। তো এই ক্রোমোজোমগুলো কয়েকটা মিলে ক্রোমাটিন ফাইবার হয়। তাহলে এই প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বলতে আমরা শুধু যেটা পাই ক্রোমাটিন ফাইবার ছাড়া আর কিছু থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া হচ্ছে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম দুইটা মিক্স হয়ে থাকে। যেমনটা আমি একটু আগে বললাম, আমরা যখন ডিমটা হাত দিয়ে ভেঙে মিক্স করে ফেলি, সাদা অংশটা এবং হলুদ অংশটা মিক্স হয়ে যায়, ঠিক তেমনি নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম দুইটা এরকম মিক্স হয়ে থাকে। এখানে প্লাজম বলতে বোঝানো হচ্ছে যে লিকুইড কালারলেস যে ফ্লুইডটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। যেমন আপনারা জানেন ব্লাডের ক্ষেত্রে প্লাজমা ইউজ করা হয়, ব্লাডের যে লিকুইড কালারলেস পোর্শনটা আছে সেটাকে প্লাজমা বলে। ঠিক তেমনি এখানে প্লাজম বলতে বোঝানো হচ্ছে যে লিকুইড কালারলেস পোর্শনটাকে, মানে পানিটাকে, এক কথায় শেষ। নিউক্লিয়াসের ভিতরে যে পানিটা থাকে, সাইটোপ্লাজমের ভিতরে যে পানিটা থাকে, এই দুইটা মিক্স হয়ে থাকে। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে নিউক্লিয়াস ইজ নট ওয়েল অর্গানাইজড। নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড থাকে না, নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। এবং অনলি রাইবোজোম ফাউন্ড ইন সাইটোপ্লাজম, তাদের সাইটোপ্লাজম কিংবা নিউক্লিয়াসের বাইরে যে সেলের অংশটা থাকে সেখানে শুধুমাত্র রাইবোজোম থাকে প্রোটিন সিনথেসিসের জন্য, আর তেমন কোনো অর্গানেল থাকে না। আরেকটা জিনিস থাকে, ডিএনএ থাকে, প্লাজমিড ডিএনএ থাকে, গোল গোল কয়েকটা প্লাজমিড ডিএনএ থাকে। সেগুলা আমরা কথা বলবো প্লাজমিড ডিএনএ নিয়ে একটু পরে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। স্ট্রাকচারাল ক্রাইটেরিয়া, আমরা এই মানে ব্যাকটেরিয়ার সেলের স্ট্রাকচারাল ক্রাইটেরিয়াটা 3টা ভাগে ভাগ করেছি, মানে সহজ করে তুলে ধরার স্বার্থে আপনাদের জন্য। এই 3টা ক্যাটাগরিতে যদি আমরা এটা ভাগ করি তাহলে স্টাডি করতে সহজ হয়ে যায়। প্রথম ক্যাটাগরিটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, একদম ইনারমোস্ট লেয়ার, একদম ভিতরের যে সারাউন্ডেড একটা আছে, মানে মেমব্রেন দেখতে পাচ্ছেন বা একটা ওয়াল দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই সারাউন্ডেড মেমব্রেনটার ভিতরে যে আপনার কোষীয় বস্তুগুলো দেখতে পাচ্ছেন, সেই বস্তুগুলো কি কি এখানে থাকে হচ্ছে যে পদার্থগুলো থাকে, প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, মানে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমোজোম যেটাকে বলা হচ্ছে। আমরা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস পড়ে আসলাম একটু আগে। তো প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, দেন সাইটোপ্লাজম থাকে, দেন প্লাজমিড ডিএনএ থাকে। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। এই প্লাজমিড ডিএনএ কোনো টক্সিক এলিমেন্টস কিংবা আমরা যখন অ্যান্টিবায়োটিক দেই এই ব্যাকটেরিয়াকে মারার জন্য, সেই ব্যাকটেরিয়া কিংবা টক্সিক এলিমেন্টস থেকে এই ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এই প্লাজমিড ডিএনএ। তারপরে এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের পরে মাঝখানে আরেকটা সারাউন্ডেড লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে সেল ওয়াল। এটা ফ্লেক্সিবল সেল ওয়াল, এটা হার্ড না, এটা ফিক্সড না, এটা ফ্লেক্সিবল। এটা ফিজিক্যাল ড্যামেজ থেকে ব্যাকটেরিয়াকে সুরক্ষা দিচ্ছে। এবং এটার গায়ের সাথে কিছু স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন লেগে আছে, যেমন থ্রেড লাইক স্ট্রাকচার, যেগুলো চারপাশে সুতার মতো যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ফ্লাজেলা। তার মানে সেল ওয়ালের ভিতরে যেই অর্গানগুলো অ্যাটাচড হয়ে আছে সেটা হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা মুভমেন্ট করতে ব্যাকটেরিয়াকে সাহায্য করে। আমাদের মুভমেন্টের জন্য যেরকম পা প্রয়োজন, ঠিক তেমনি ব্যাকটেরিয়ার মুভমেন্টের জন্য প্রয়োজন ফ্লাজেলা। দেন থাকে পিলি। আপনারা এই থ্রেড লাইক স্ট্রাকচার বা সুতার মতো স্ট্রাকচারের সাথে আরও কিছু ছোট ছোট লম্বা একটু মোটা আকৃতির যেই অর্গানেলগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হচ্ছে পিলি। এই পিলিগুলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে সাহায্য করে এবং হোস্ট বাইট করে ধরে রাখতে সাহায্য করে। যেমনটা কোনো মানুষের বডিতে যখন প্রবেশ করে তারা, তখন সেই বডিকে আঁকড়ে ধরে থাকে, বা কোনো হোস্টের আশ্রয় যখন নেয় তখন সেই বডিটাকে তারা বাইট করে আঁকড়ে ধরে থাকে। দেন সব থেকে আউটার মোস্ট লেয়ার, যেটা সারাউন্ডেড লেয়ার যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটাকে বলা হচ্ছে ক্যাপসিউল।
তো এই সব ব্যাকটেরিয়ার কিন্তু ক্যাপসুল থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকে না। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার কয়টা পার্ট পাচ্ছি? 3টা পার্টে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি সাইটোপ্লাজমিক মেমব্রেন, ফ্লেক্সিবল সেল ওয়াল অ্যান্ড ক্যাপসুল। সামটাইম থাকে, সামটাইম থাকে না। তো এই সাইটোপ্লাজমের ভিতর কি আছে সেটা বললাম, ফ্লেক্সিবল সেল ওয়ালের সাথে কি অ্যাটাচড হয়ে আছে সেটাও বললাম। তাহলে আমাদের মোটামুটি স্ট্রাকচারাল ক্রাইটেরিয়াটা শেষ। এখন আমরা চলে আসি যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা জেনারেল যে চরিত্র বা জেনারেল বৈশিষ্ট্য আছে। আমরা ডেফিনেশন থেকেই মোটামুটি হাফ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে যাই। তারপরেও এখানে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স বাকি থাকে, যেমন সাইজ কীরকম। ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে মোর দেন 300 ন্যানোমিটার। 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটারের থেকে মোটামুটি বড় হয়ে থাকে ব্যাকটেরিয়া। অ্যান্ড লার্জার দেন ভাইরাস, ব্যাকটেরিয়া মূলত ভাইরাস থেকে একটু বড় হয়। ভাইরাসকে বলা হয় আলট্রা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার, অর্গানিজম। এই আলট্রা মাইক্রোস্কোপিক অর্গানিজমকে শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া অন্য কোনো সাধারণ মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় না। আর এখানে ব্যাকটেরিয়া আমরা যে কোনো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তারপর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে নিউক্লিয়াস তাদের প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তাদের ডিএনএ থাকে। মাল্টিপ্লিকেশন তারা কীভাবে করে? বাইনারি ফিশনের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করে। তারপর মেটাবলিক অ্যাক্টিভিটি, তাদের নিজস্ব বিপাক কার্যক্রম হয়, দে হ্যাভ ওন মেটাবলিক অ্যাক্টিভিটি। দেন আসতেছে গ্রো ইন ল্যাবরেটরি মিডিয়া, তারা ল্যাবরেটরি মিডিয়াতে গ্রো করে, বৃদ্ধি লাভ করে। আমাদের যে ল্যাবরেটরিতে, ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে যে করা হয়, তাদের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি পরীক্ষা করা হয়, সেখানে মিডিয়াতে তাদের বৃদ্ধি হওয়ার জন্য তাদের দেওয়া হয়। যদি বৃদ্ধি লাভ করে সেটার উপর বেসিস করে আমরা আইডেন্টিফাই করে এটা কী ধরনের ব্যাকটেরিয়া। তো যাই হোক, গ্রো ইন ল্যাবরেটরি মিডিয়া। তারপর ক্যান গ্রো আউটসাইড অফ দ্য হোস্ট, মানে যে কোনো হোস্টের বাহিরেও যে কোনো নর্মাল এনভায়রনমেন্টে তারা বেঁচে থাকতে পারে। তারপরেও কিছু কিছু আছে একটু বেশি টেম্পারেচার টলারেট করতে পারে, কিছু কিছু রুম টেম্পারেচার টলারেট করতে পারে, কিছু কিছু আবার ঠান্ডা টেম্পারেচার টলারেট করতে পারে। এটা আমরা ক্লাসিফিকেশনে দেখব। দেন সেন্সিটিভিটি, এটা কিসের অ্যাগেনস্টে সেন্সিটিভ বা সংবেদনশীল? সেন্সিটিভ টু অ্যান্টিবায়োটিক, শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে এই ব্যাকটেরিয়া সংবেদনশীল। তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া পার্ট 2-তে। এই পার্ট 1 এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে মেবি। তো আমরা একটু রিভিউ করে নিই কী কী পড়লাম। আমরা বেসিক ব্যাকটেরিওলজি শুরুতে কিছু রাফ ইনফরমেশন শেয়ার করলাম। তারপর আমরা দেখলাম আমাদের হিউম্যান বডিতে নর্মালি আগে থেকে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন হিউম্যান বডি বলা হয়। সেগুলো কি কি একটা ধারণা দিলাম, কোন কোন রিজনে থাকে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথা বলছি। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পার্ট 3-তে বিস্তারিত আলোচনা করব। দেন আমরা বললাম ওয়াই নিড টু গ্যাদার এ মিনিমাম নলেজ অ্যাবাউট ব্যাকটেরিয়া সম্পর্কে কেন ন্যূনতম জ্ঞান অর্জন করা প্রয়োজন সেটা আমরা জানলাম। দেন আমরা কিছু ব্যাকটেরিয়ার ছবি দেখলাম। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি, এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। দেন আমরা ডেফিনেশন পড়লাম, ডেফিনেশন বা সংজ্ঞা, ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়া শব্দটাকে আমরা করলাম, ভেঙে ভেঙে পড়লাম। প্লাস এটার সংজ্ঞা সেন্টেন্স বা বাক্যগতভাবে যে সংজ্ঞা হয় সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রোক্যারিওটিক নিউক্লিয়াসকে আমরা জানলাম, বাইনারি ফিশন জানলাম, মেটাবলিক অ্যাক্টিভিটি জানলাম। প্রোক্যারিওটিক নিউক্লিয়াসের বৈশিষ্ট্য আমরা এখন ব্যাখ্যা করতে পারবো, কেন প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বলা হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে, সেটা আমরা এখন জানি আলহামদুলিল্লাহ। দেন আসতেছে ইন শর্ট স্ট্রাকচারাল ক্রাইটেরিয়া। আমরা এই স্ট্রাকচারটা, আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা একদম ইজিলি আমরা এখন পারবো ইনশাল্লাহ। তিনটা ভাগে আমি ভাগ করছি। তো এই 3টা ভাগে আমরা যদি পড়ি তাহলে আশা করি এটা একদম ইজিলি মনে থাকবে আমাদের। দেন আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া পড়ছি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কিংবা এটা কি বলে চরিত্র কেমন সেটা আমরা পড়লাম। তো এই ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া থেকে শুরু করে ডেফিনেশন সবগুলোই পরীক্ষাতে আসে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ব্যাকটেরিয়া উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেকেন্ড ইয়ার মাইক্রোবায়োলজিতে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় আসতে দেখা যায়। তো আমার এই লেসনগুলো আসলে ওই অ্যান্সারের বেসিসেই সাজানো, কোশ্চেনের অ্যান্সারের বেসিসে সাজানো। আপনারা এইটা স্টাডি করলেও অ্যান্সার দিতে পারবেন, নো প্রবলেম। তো পার্ট 2-তে আমরা কথা বলবো বেসিক ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া নিয়ে। তো আজান নয়, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের পাশেই থাকবেন। কিপ লার্নিং উইথ জনকল্যাণ PHC ফাউন্ডেশন।